আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের প্রতি নির্দেশ দেওয়া আর কারাগারের নির্দেশ দেওয়া হয়েছে কারো জামিন হলে সাথে সাথে অন্য মামলা থেকে গ্রেফতার দেখানো, এমন একটা অস্থির অবস্থা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হয়েছে। আগে গভর্নর বলেছেন, আমি আসলে পদচ্যুত হই নাই, কোনো চিঠিও পাই নাই, শুনলাম আমি নাই তাই চলে যাচ্ছি। ফরিদ ভাই, শেখ ফরিদ আমাদের প্রিয় মানুষ, তার সঙ্গে এসব বিষয়গুলি আলাপ করবো। ফরিদ ভাই, আপনি কিভাবে দেখছেন এগুলা? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি অবশ্যই আমার চেহারাও দেখতে পাচ্ছেন, আওয়াজও পেয়েছেন যে আমি আপনার কথা শুনে হাসতেছি। অর্থাৎ দেশটা যে কিভাবে চলতেছে, যে একটা প্রতিষ্ঠানের কর্ণধার বলতেছে আমি কিছুই জানি না, শুনেছি চলে গেলাম, মানে অনেকটা চড়ুইবাতি খেলার মতো, মন চাইলেও খেললাম, না হলেও ভেঙে দিলাম। ওই যে ছোটবেলা আমরা খেলতাম বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের মতো, যেটা বাংলাদেশের মেরুদণ্ড, সেই ব্যাংক নিয়ে ব্যাংকের গভর্নর এই কথা বলে। মানে দেশটা যে আসলে শুরুতেও বলেছিলাম যে দেশটা হলো একটা গণিমতের মালে পরিণত হয়ে গেছে, এখনো দেখি গণিমতের মাল হিসেবেই আছে। তাই যদি না হতো তাহলে এটা কিভাবে বলে তারা? যদি তাই না হতো, আপনি বলেন যে এটা কি করে সম্ভব এটা বলা, যে তিনি বলতেছেন যে আমি কিছুই জানি না কিন্তু চলে যেতে হচ্ছে। তাহলে কিছুই জানেন না, তিনি চলে যান কেন? যে কিছু জানবে না তা তো চলে যাওয়ার কথা না। চলে যাওয়ার কথা, আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, কোন বলে আপনি চলে যাচ্ছেন, কার কথায় চলে যাচ্ছেন? মানে একটা নিয়ম হলো যে আপনি যদি একটা ছোট্ট টি স্টল চালায় কেউ, বা ছোট্ট একটা মুদি দোকান চালায়, বা ছোট্ট একটা পানের দোকান চালায়, তারপর কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়া যায় যে আমার এতগুলো পান আছে, জর্দা আছে, আমার স্টকে এত বস্তা চাল ডাল নুন তেল আছে, বোঝা যায়। বা একটা টি স্টলে গেলেও বলে যে অমুক দোকানে এত বাকি আছে, তমুকের কাছে এত পাবো, অমুকের কাছ থেকে এত অ্যাডভান্স নেওয়া আছে, বা এতগুলা কাপ ভেঙে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে আমরা যে সমস্ত বাক্য প্রয়োগ করতে দেখলাম, বিশ্বাস করেন না, আমার এগুলো মানে অনেক সময় শিরোনাম পরে বিশ্বাস করতে পারি না যে এই সমস্ত ভাষা রাজনীতিতে, অর্থনীতিতে একটা দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষ বলতে পারে। যেমন আপনি শুনেছেন যে যোগাযোগ মন্ত্রী যে কথাটা বলেছে, রবিউল ইসলাম নাকি কি যেন তার নাম, তিনি যেভাবে চাঁদাকে বৈধতা দিয়েছেন, এগুলো বিশ্বাস করা যায় যে দায়িত্বপ্রাপ্ত একটা লোক বলে। আর আপনি যেটা সুন্দর একটা কথা বলেছেন, যে আমার ভাবির পোলারা অনেক কিছুই দাবি দাওয়া করেছে, তাদের অনেক বায়না আছে, তাদের বায়না তাদের জুলাই সনদ নাকি কি যেন ফনদ নাম দিছে, সেগুলো বাস্তবায়ন করা, এখন তারাই লুকিয়ে বেড়াচ্ছে। শুধু তারাই না, আমার ভাবির পোলা, তার যে খালু খালা, তাদের ফরিদ আক্তার তো খুঁজে পাইতেছি না। রেজওয়ানা সাহেব কোথায়? রেজওয়ানা সাহেব এখন কোথায় আমরা জানি না। তো এই যে দেশে এই ঘটনাগুলো যে পরপর ঘটতেছে, এগুলো হাস্যকর। আবার আরেক ভাবির পোলা বলেছে আওয়ামী লীগের অফিস যদি খুলে দেয় তাহলে নাকি বিএনপির অফিস আওয়ামী লীগের অফিসের মতো বন্ধ হয়ে যাবে। মানে কি বলবো আর, যত বড় মুখ নয় তত বড় কথা। মানে মনে হয় যে তারা একজন ডোনাল্ড ট্রাম্প। চিন্তা করেন ফরিদ ভাই, একটা তানিয়া আহমেদের একটা শুনছিলাম, উনি বলছেন এমন একটা তারা কাঠামো তৈরি করে গেছে যে আপনার জুলাই সনদ আইনে বৈধতা দিতে আপনার 30 জন হলে নাকি কোরাম হয়ে যাবে। 30 জন, মানে তারা হিসাবেই ছিল তারা মনে হয় সর্বোচ্চ 30টা আসন পেতে পারে। তারা 70-80টা পেয়ে গেছে, তারা 70টার মতো পেয়ে গেছে, তারা 30টা হতে পেতে পারতো। বিধানে লিখিত বিধান আছে, এখানে 30 জন থাকলে এটা কোরাম হলেই পাস করা যাবে। শুকনা দেখি আমার ভাবির পোলারা তো বলছিল যে এত সহজ মনে করলো বলো, তারা এত সহজ মনে করেছিল। তারা বলেছিল বিরোধী দল থেকে নিতে হবে স্পিকার নাকি ডেপুটি স্পিকার, বলছিল তো কত কিছু। কিন্তু আমরা কি দেখলাম, জুলাই সনদকে কিক আউট করে দিয়ে বিএনপি নিজেরই স্পিকার, তারপর আপনার ডেপুটি স্পিকার তারা নিয়োগ দিয়ে দিয়েছে। বিএনপি তো বলেছে, বিএনপিরা তো বলেই দিয়েছে যে তারা তথাকথিত গণভোট নাকি গণরিয়া ভোট, এটাতে রাজি ছিল না।
কিন্তু এটা যদি না করতো তারা নির্বাচনে দিত না। দ্বিতীয় তো আমরা আগে জানতাম, আমরা তো আগেই বলছি যে বিএনপি মানুষ অনুরোধে ঢেকে গেলে এরা অনুরোধে হাতে গিলে ফেলেছে, বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। নইলে কি আর জামাতের আমির এমপি হয়, আমার ভাবির পোলা 6টা এমপি হয়, জুনায়েদ সাকি এমপি হয় কোনোদিন সম্ভব? এরা জীবনে আর বাপ দাদা 14 গোষ্ঠী স্বপ্ন দেখছিল জামাতের আমির তো 3বার হ্যাট্রিক করছে, এবার 40 হইতো। আর আমার ভাবির পোলা যে 6 জন এমপি হয়েছে, এলাকায় গিয়ে তার বাপকে তাদের যে বাপ আছে যেটা আছে তাদের বলুক একটু মেম্বার হয়ে দেখাইতে, কাউন্সিলর হয়ে দেখাইতে। এমপি তো বহুত দূরের কথা। জুনায়েদ সাকির 14 গোষ্ঠী কোনোদিন চিন্তা করছে যে এমপি হতে দূরের কথা, একটা মেম্বার হইতে পারবে নিজের এলাকায়? পাবে না, আমরা দেখেছি। তো এদের 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 বিএনপি বের করবে। অলরেডি আমরা দেখেছি যে মহামান্য প্রেসিডেন্ট কে দিয়ে বিএনপি গেম খেলে দিয়েছে, কি সুন্দর সব তথ্য ফাঁস করে। এইভাবে আস্তে আস্তে ফাঁস হবে সবকিছু। জুনায়েদ সাকির লোকই একদিন বলবে কিভাবে সিল মারা হয়েছে। ওই যে কয়েকদিন পরে ভাবির ছেলে, যে হান্নান মাসুদ আমার ভাবির ছেলে, কিভাবে দৌড়ানি খাইতেছে। যে ব্যক্তি ভোটে নির্বাচিত তাকে দৌড়ানি দিবেন এত সস্তা? ওই এলাকার জনগণ মানবে? ওকে তো ভোটই কেউ দেয়নি, সেই জন্য দৌড়ানি খাইতেছে, আরো খাবে। এটা আমি আগে অনুমান করেছিলাম। আমি কিন্তু বলেছিলাম আমার ভাবির ছেলেরা এবং জামাতিরা এমপি নির্বাচিত হলেও এরা দৌড়ের উপরে থাকবে। আমি বলেছিলাম যে সরকার 3 বছর ক্ষমতায় থাকবে এবং 3 বছরের মধ্যে এরা 30 বার দৌড়ানি খাবে। ওটা আগে বলে রাখছি, কিন্তু এত তাড়াতাড়ি শুরু হবে দৌড়ানি খাওয়া এটা জানতাম না। অলরেডি আমার ভাবির পোলার কপালে তো স্টিকার মেরে দিছে, আমরা শুনলাম তার কপাল দাগ হয়ে গেছে। এখন দেখুক মব ভায়োলেন্সের জনকেরা মব কেমন লাগে একটু বুঝুক, দেখুক। তাদের প্রায়শ্চিত্ত তাদেরকে ভাইরাল হয়ে গেছে, কোথায় বলেছে সার্জিস, আমরা যা ইচ্ছা তাই করতাম, ইচ্ছা করতো সচিবালয়ে ঢুকে যেতাম, যা ইচ্ছা তাই করতাম আমরা। হ্যাঁ, তাই তো করছে তারা। তাদের খালু শ্বশুরা ছিল ডক্টর ইউনূস, আর তাদের দুলাভাই ছিল ওয়াকার। এদের খালু শ্বশুর আর দুলাভাই থাকতে যেখানে ইচ্ছা সেখানে যাওয়াই যায়। তাদের তো আমরা দেখেছি তারা যা বলতো, মানে খোদায় কিছু বললে তাও হইতে দেরি হইতো, এদের কিছু বললে আর দেরি হইতো না। আমরা দেখেছি তো এই মব সন্ত্রাসীদের কার্যকলাপ। এখন করুক, এখন আমার ভাবি পোলাদের বলেন এখন একটু পদত্যাগ করে আবার ইলেকশন করুক, করে একটু দেখাই দিয়ে কয়টা ভোট পায়। এজেন্ট খুঁজে পাবে, এই যে এত ফালাফালি এজেন্ট। এখন তার ডক্টর ইউনূস নাই, তার খালু শ্বশুরও নাই, তার দুলাভাই ওয়াকারও নাই। এখন এই যে শুনতাছি আমার ভাবির পোলারা নাকি আবার এমপি মেয়র ইলেকশন করুক, করে দেখুক না, ওরা দেখুক না যে এজেন্ট খুঁজে পাই। মেয়র ইলেকশন করবে না, আসিফ মাহমুদ সুযোগ বুঝে বলছে সরকার এত দুর্বল, সে জানে সে ইলেকশনে পাস করতে পারবে না, এর জন্য তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে। এর আগে কি ছিল, এরা যে মানে চালানো বলে শুই সেটা কেন তুই, মানে হাসিও আসতেছে যে আমার কারাই কথা বলে আমার ভাবির পোলারা, যারা খুব শক্তিশালী শাসক ছিল, তারা এত শক্তিশালী শাসক ছিল, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছিল কেন মাঠে? এত বল, এত শক্তি, এত সাহস, এত যোগ্যতা, এত গ্রহণযোগ্যতা, প্রশাসক তারা নিয়োগ দেয় নাই? মানে হাস্যকর ব্যাপার। মানে অভিযোগগুলো দেখেন, মানে নিজেরা মানে বলতেছে যে নিজেরা হিরোইন, মানে আফিম খেয়ে আরেকজনে বলতেছে যে মদ খায় কেন, বিএনপি মদ খায় কেন, বিষয়টা এরকম। প্রশাসক নিয়োগ দিবে না, কি করবে? তাদের রেখে যাওয়া সে ডাস্টবিন সবিকের লোকজনে রেখে দিবে, তারা তাদের কিক আউট করবে, তারপরে তারা নির্বাচন দিবে। নির্বাচন তো দিবেই, নির্বাচন কি এদেশে হবে না? হবে। নির্বাচন দেখুন বিএনপি নিজের সাথেই দিবে। তারা কি প্রশাসক দিয়ে এই সিটিগুলো চালাবে না। তারা নিজেদের লাভের জন্য বিএনপি ইলেকশনে ঘোষণা করবে। আর তখন আমার ভাবির পোলারা দেখবো তখন জামানত কয়টা থাকে আগে দেখেন না, তো নমিনেশন সাবমিট করতে পারে কিনা, এজেন্ট খুঁজে পাই কিনা। আমার ভাবির পোলারা কেউ কেউ না বলছে ইলেকশন করবে, দেখি এবার বোঝা যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। এককভাবে নির্বাচন করবে, জোটের কথা মনে রাখবে, জোটের জন্য খোলা, এককভাবে নির্বাচন করবে। তার একক স্যারে এই জামাতের সাথে, ওরা তো কিসের একক আর ফেকক, এরা তো জামাতেরই আন্ডা বাচ্চা। এরা সবাই মিলে নির্বাচন করুক, দেখেন জামানত থাকে কিনা। তার চেয়ে বড় কথা দেখেন এদের নমিনেশন সাবমিট করে এদের কেন্দ্র পর্যন্ত যাইতে পারে কিনা, এদের উষ্টায় বঙ্গোপসাগরে মান্ডা খালে পাঠায় কিনা, সেটা আগে দেখেন। আব্দুল্লাহ বলছে সে একটা আঙ্গুলের ইশারা দিলে আবার কোন অদ্ভুত হয়ে যাবে, নবী হয়ে গেছে আর কি। ওই যে নবীর আঙ্গুলের ইশারায় নাকি 4-2 ভাগ হইতো। হাসানাত আব্দুল্লাহ বলতেছে আঙ্গুলের ইশারা দিলে দেশ হেন হবে তেন হবে। আঙ্গুলের ইশারা দিয়ে দেখুক না, দেখি ওর আঙ্গুল থাকে কিনা, ওর আঙ্গুল রাখবে বিএনপি, ওর এমপি গিরি থাকে কিনা, এটা আগে দেখেন। ওই এলাকায় ঢুকতে পারবে না। কেবল তো হান্নান মাসুদ আর ওই যে পাটোয়ারি নাকি ফাটোয়ারি দৌড়ানি হয়েছে, আপনি লিখে রাখেন। এই কালাভাড়া আমার ভাবির পোলা পুলিশের দৌড়ানি খাবে। তার ব্যবহার গুলো দেখেছেন, তা পুলিশকে পাশে বসে এমন ভাবে কথা বলতেছে, মুই কি হনুরে, মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প চলে আসছে।
অথবা রাশিয়ার পুতিন চলে আসছে এমন ভাবে কথা বলতেছে, দেখেন না এদের কি পরিণতি হয়। পুলিশের এতে অ্যাকশন আমরা বিএনপির ক্ষেত্রেও দেখছি যে বরিশালের একটা আদালতে ঢুকে একজন মক করলো, বিএনপির আইনজীবী নেতা, কোর্টের এই ভাঙ্গে সেই ভাঙ্গে কেন জামিন দিয়েছে, হ্যাঁ, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, এটা একটা ভালো দিক। এটা যেমন খারাপ দিক যে সে সেখানে গিয়ে মব সন্ত্রাস করেছে, মব ভায়োলেন্স করেছে, ভালো দিক হলো তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি সেই জন্য কিন্তু বলেছিলাম যে অনির্বাচিত ভালো সরকারের চাইতে নির্বাচিত নিকৃষ্ট সরকারটাও ভালো। তারেক রহমানের সরকার যদি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট নির্বাচিত সরকারও হয়, তবে ইউনূস সরকারের চেয়ে ভালো। সেই জন্যই কিন্তু মব ভায়োলেন্স করার সাথে সাথেই বিএনপি গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। তার কিন্তু ইচ্ছা নাই তাকে গ্রেপ্তার করা, বাধ্য। প্রচার না হলে এটা গ্রেপ্তার করতো না, কিন্তু ভিডিও চলে এসেছে তাই গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এখন তাকে ছেড়ে দিবে না রাখবে সেটা পরে, অন্তত গ্রেপ্তার করেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। এত সহজ না। আমার ভাবির পোলাদের বিরাট ক্ষমতা, আঙ্গুল ইশারায় নবী রাসূল আঙ্গুলের ইশারায় চাঁদ আলাদা করে ফেলতো, 2 ভাগ করতো নাকি শুনেছি। এখন আবার এরা বাংলাদেশকে 2 ভাগ করতে চায়, মান্ডা খালে নামাবে। কিছুদিন পরেই আমার ভাবির পোলাদের কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে কি নদী জানা সেগুলো ডাকাতিয়া নদী বলেন, আর ওই যে মেঘনা নদী বলেন, ওখানে শো হবে না, মান্ডা খালে শো হবে, নিশ্চিত থাকেন। এদের ভালো পানিতে শো হবে না, পদ্মা, মেঘনা, যমুনা অথবা মনে করেন যে তিস্তা নদী না, ডাকাতিয়া নদী না, চাঁদপুরের। এদেরকে একটা সোজা মান্ডা খালে শো হবে জনগণ। সেই সময় চলে আসতেছে খুব শীঘ্রই। হান্নান মাসুদ দিয়ে শুরু হয়েছে মনে হয়। জি, রাষ্ট্রপতির ইন্টারভিউটাকে আপনি কিভাবে দেখবেন করবেন? এটাকে আমি কিভাবে, বিতর্ক আছে কিছু। রাষ্ট্রপতির দায় আছে, কোনো সন্দেহ নেই। রাষ্ট্রপতির ব্যক্তিগত, মানে সে তার ব্যক্তি না, সে তো প্রতিষ্ঠান, তার দায় আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে বলবো তার এই সাক্ষাৎকারটা, তার এই বক্তব্যটা বাংলাদেশের রাজনীতিতে একটি ধাক্কা দিয়েছে, বিরাট ধাক্কা।